নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি কোথাও গিয়ে যেন একটু বেসুরো। ককরোচ জনতা পার্টি তাদের যেভাবে ফ্লোটা শুরু হয়েছিল সেইভাবে যেন এখন আর তাদের সেই তীব্রতাটা নেই, তাদের সেই ঝাঁজটা নেই। কেন বলছি এমন কথা? তার কারণ ককরোচ জনতা পার্টি তার যে ফাউন্ডার অভিজিৎ দীপকে, তিনি রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছেন তার ইনস্টাগ্রামে, এবং সেই ইনস্টাগ্রামের ভিডিওটা কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের। অর্থাৎ আমরা আপনাদেরকে খবর জানিয়েছিলাম, ককরোচ জনতা পার্টি নিজেরাই জানিয়েছিল যে তারা সরাসরি পরের শনিবার আবারও রাস্তায় নামবে, এবং অবশ্যই জুন মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই আবারও আন্দোলন, প্রতিবাদ, যন্তর মন্তর একদম ছেয়ে যাবে। কিন্তু এখান থেকেই এই মুহূর্তে অভিজিৎ দীপকে কোথাও গিয়ে অন্য ধরনের কথা বলছেন। কি বলছেন অভিজিৎ দীপকে? তিনি বলছেন যে ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্যে ঘুরবে, প্রত্যেকটা রাজ্যে ঘুরে আন্দোলন সংগঠিত করবে, এবং তারপরেও যদি দেখা যায় যে মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দেননি, তারপরে তারা দিল্লিতে এসে আবারও প্রতিবাদ করবেন। অর্থাৎ কোথাও গিয়ে একটু যেন আগের দিনের অবস্থান থেকে সরে আসা। কিন্তু এই ককরোচ জনতা পার্টির মোটিভেশন কোথা থেকে কমে গেল? তাহলে কি কোথাও সেটিং হয়ে গেল? একদম শাসকের সঙ্গে সেটিং এর একটা তত্ত্ব, সেটাও কিন্তু উঠে আসছে। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আপনাদের। অন্যদিকে বলবো যে এই অভিজিৎ দীপকে তিনি কোনো এক নেতার সঙ্গে যুক্ত হয়েছিলেন, একদম ফোন করেছিলেন এয়ারপোর্টে নেমেই। সেই নেতা, তার মাধ্যমেই নাকি এত ভিড় সেখানে হয়েছিল গত 6 জুন, তেমন একটা তথ্য উঠে আসছে। কাকে ফোন করেছিলেন অভিজিৎ দীপকে? সমস্তটা জানতে শেষ অবধি দেখুন, এবং অবশ্যই শোনাবো অভিজিৎ দীপকে নিজের মুখ থেকে এই মুহূর্তে নেক্সট তাদের প্ল্যান কি। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি একটা নতুন মুভমেন্ট, একটা নতুন অভিমুখ নিয়ে এসেছিল, যে একদম ইউথ জেনারেশন রাস্তায় নামছে এবং তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে নামছে, এবং তাদের মূল দাবি একদম একমুখী দাবি, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কোনো আলোচনা নয়, কোনো কিচ্ছু নয়, শুধুমাত্র ইস্তফা, এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা দিতে হবে, এটাই কিন্তু ছিল দাবি। কিন্তু সেখান থেকে এই মুহূর্তে সেই আন্দোলন জোরদার করার যে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিল যন্তর মন্তরে, সেখান থেকে তারা সরে আসলো, এবং সরে এসে সম্পূর্ণভাবে অভিজিৎ দীপকে তিনি একটু সুর নরম করলেন। কি বললেন অভিজিৎ দীপকে আপনার আগে শুনুন, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। Hello everyone, I am going to make a big announcement today. But first of all, I would like to congratulate each and every one of you. कल जो आप लोगों ने जंतर मंतर पूरा भर दिया था, that was historic. इतना बड़ा प्रोटेस्ट हुआ एकदम पीसफुली और एकदम डेमोक्रेटिकली. So that deserves a big praise. So congratulations to each one, and you all must be proud of it. And now coming to the announcement. मैंने कल कहा था कि अगर धर्मेंद्र प्रधान जो हमारे एजुकेशन मिनिस्टर है वो सैटरडे तक रिजाइन नहीं करते हैं तो हमें इस मूवमेंट को बड़ा बनाना पड़ेगा. सो इन गोइंग इन दैट डायरेक्शन, अगर धर्मेंद्र प्रधान सैटरडे तक रिजाइन नहीं करना चाहते, आई वांट टू अनाउंस दिस दैट मैं खुद कई सारे स्टेट्स में जाऊंगा, कई सारी सिटीज में जाऊंगा, और वहां पर हम प्रोटेस्ट करेंगे. कॉकरोच जनता पार्टी की तरफ से डिमांड करेंगे कि धर्मेंद्र प्रधान को रिजाइन करना चाहिए. और उसके बाद भी धर्मेंद्र प्रधान अगर रिजाइन नहीं करते हैं, देन हम सब पूरे देश के जो स्टूडेंट्स है, इस देश का जो युवा है, वो फिर से एक बार दिल्ली आएगा. सारे के सारे लोग दिल्ली आएंगे और दिल्ली में हम एक बहुत ही बड़ा प्रोटेस्ट करेंगे जो पूरी तरीके से पीसफुल होगा, पूरी तरीके से डेमोक्रेटिक होगा, जैसा हमारा कल वाला प्रोटेस्ट था. बट अगर आप रिजाइन नहीं करते हो तो हमारे पास कोई ऑप्शन नहीं है. हम बाकी सारे सिटीज और स्टेट्स में तो प्रोटेस्ट करेंगे ही, लेकिन फिर इस देश के बहुत सारे स्टूडेंट्स, बहुत सारे युवा फिर दिल्ली आएंगे और हम प्रोटेस्ट करेंगे, और हम तब तक नहीं रुकेंगे जब तक आप रिजाइन नहीं करते. सो आई रिक्वेस्ट द एजुकेशन मिनिस्टर अगेन, प्लीज रिजाइन, टेक सम मॉरल रिस्पॉन्सिबिलिटी. 1 करोड़ से ज्यादा स्टूडेंट्स का फ्यूचर बर्बाद हुआ है. सो प्लीज रिजाइन. इफ यू डोंट रिजाइन, वी हैव नो अदर ऑप्शन बट टू टेक दिस मूवमेंट फॉरवर्ड. थैंक यू. আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা হচ্ছে যে কেন অভিজিৎ দীপকে এরকম কথা বলছেন। তার আগে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে অভিজিৎ দীপকে যা সূত্র মারফত খবর উঠে আসছে, যে যারা গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে, সেখানে ম্যাক্সিমাম ছিল জেএনইউ এর স্টুডেন্ট। এবং জেএনইউ এর কারা গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন পতাকা ছাড়া বামপন্থী ছাত্রছাত্রীদের যে সংগঠন তারা, এবং সেখানকার স্টুডেন্টরা সেখানে গিয়েছিলেন। সেটাই কিন্তু এই মুহূর্তে একটা খবর। যারা একদম সেখানকার সাংবাদিক উপস্থিত ছিলেন তারা কিন্তু তেমনই রিপোর্ট করছেন, এবং যা খবর উঠে আসছে অভিজিৎ দীপকে
এই দিল্লি এয়ারপোর্টে নেমে প্রথম যে ফোনটা এক উচ্চতর নেতৃত্বকে করেছিলেন ভারতবর্ষে, তিনি হচ্ছেন বৃন্দা কারাত। আপনারা জানেন প্রকাশ কারাত সিপিআইএম নেতা এবং তার স্ত্রী, তিনিও সিপিআইএম নেতা। বৃন্দা কারাত কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং সেই জায়গা থেকে তাকে ফোন করা এবং তার মাধ্যমেই জেএনইউ এর থেকে বেশ কিছু ছেলে মেয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া এই আন্দোলনে, সেরকম একটা তথ্য উঠে আসছে। কিন্তু অন্যদিকে আপনারা জানেন যে বিজেপি কিংবা একদম সরাসরি আরএসএস তাদের পক্ষ থেকে বারংবার বামপন্থীদের কিংবা বলা যেতে পারে কমিউনিস্টদের বা সিপিআইএম দেরকে বারংবার যে ট্যাগটা দেয়া হয় যে এরা ভারতবর্ষের পার্টি নয়, এদের যে মুখ্য চিন্তা ভাবনা এটা হচ্ছে একদম বাইরের দেশের চিন্তা ভাবনা এবং সেখান থেকে তারা পরিচালিত হয়। তো সেই চিন্তা ভাবনা কোথাও গিয়ে একদম সরাসরি কি ক্ল্যারিটি, কি ককরোচ জনতা পার্টিকে তারাই সাহায্য করেছে কিনা সেটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো সঠিক বক্তব্য উঠে আসেনি। এর আগেও যখন আমরা প্রশ্ন দেখতে পেয়েছিলাম, আপনাদের সঙ্গে রেখেছিলাম যে কনস্টিটিউশন ক্লাবে কোনো না কোনো সাংসদ লিখে না দিলে, সুপারিশ না করলে তারা কিন্তু কনস্টিটিউশন ক্লাবে কোনো ধরনের কোনো মিটিং বা প্রেস কনফারেন্স করতে পারে না। সেই ক্ষেত্রে সেটা তারা করলো কিভাবে ককরোচ জনতা পার্টি? তো সেই ক্ষেত্রে তারা সাফাই দিয়েছিল যে তারা মনোজ ঝা অর্থাৎ আরজেডির সাংসদ মনোজ ঝা তার কাছে গিয়েছিল এবং তিনি একটা সুপারিশপত্র করে দিয়েছিলেন, যার জন্য তারা কনস্টিটিউশন ক্লাবে যুক্ত হন এবং সেখানে তারা প্রেস কনফারেন্সটা করেন, তাদের প্রথম প্রেস কনফারেন্স। তো সেই সম্বন্ধে এই মুহূর্তে বৃন্দা কারাতের সম্বন্ধেও তারা যদি ক্লারিফিকেশন দিয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যে বক্তব্যটা উঠে আসছে, যে ন্যারেটিভটা উঠে আসছে যে এটা বামপন্থী একটা সংগঠনের কার্যক্রম ককরোচ জনতা পার্টিটা, সেটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে তাদেরকে ভাঙতে হবে, যদি তারা ভাঙতে চায়। আর না হলে তারা এটা স্বীকার করতে পারে যে আমি বৃন্দা কারাতকে ফোন করেছিলাম, কারণ বৃন্দা কারাত যে পার্টির থেকে বিলং করেন সেটা তো অসাংবিধানিক নয়। ভারতবর্ষে তো বামপন্থী যে দল সিপিআইএম, সিপিআই, প্রত্যেকটা দলই তো তারা ভোটে লড়াই করে এবং প্রত্যেকটা জায়গা থেকেই লড়াই করে। তারা সরকারও চালিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, কেরালাতে কয়েকদিন আগে পর্যন্ত সরকার চালিয়েছে। তাই তাদেরকে ফোন করা কিংবা তাদের সাহায্য চাওয়া কোনো মতেই একটা অস্বাভাবিক কাজ হতে পারে না বা অসাংবিধানিক কাজও হতে পারে না। সেই ন্যারেটিভটা গেল একদিকে। আরেকটা ন্যারেটিভ এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে, যেটা ককরোচ জনতা পার্টি তারা সম্পূর্ণভাবে যে রিল্যাক্সেশনটা পেলো। কি রিল্যাক্সেশন পেলো? যে একদম সরাসরি অভিজিৎ দীপকে একটা মুভমেন্টের ডাক দিলেন এবং মুভমেন্ট যেদিন হবে 6 জুন, তার আগের দিন পর্যন্ত দিল্লির পুলিশ তারা জানালো যে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো পারমিশন চাওয়া হয়নি, যদি পারমিশন চাওয়া হয় তাহলে আমরা ভেবে দেখবো। এবং আমরা দেখতে পেয়েছিলাম, আপনাদেরও দেখিয়েছিলাম যে আগের দিন থেকে বহু বড় বড় ব্যারিকেড, বহু বড় বড় বাস এনে রাখা হয়েছে, পুলিশের বাস, যেখানে অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদের। তো সেই সম্বন্ধে আমরা তৈরিও ছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম হঠাৎ করে পুলিশ তাদেরকে পারমিশন দিয়ে দিল এবং পারমিশন দেওয়ার পরে শান্তিপূর্ণ একটা আন্দোলন হলো। আপনাদের মনে রাখতে হবে যে জায়গাটায় রীতিমতন একটা খচখচানি তৈরি হচ্ছে, যে এই সরকারের আমলে দিল্লিতে এলওপি রাহুল গান্ধী তখন আগের যে সেশনটা ছিল তিনি তখন এলওপি ছিলেন না, কিন্তু তার সরাসরি সংসদ পদ কিন্তু খারিজ হয়ে গিয়েছিল। একাধিক যারা সাংসদ তাদেরকে রীতিমতন বলতে না দেওয়ার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। সঞ্জয় সিং, তিনি আম আদমি পার্টির নেতা, বহুদিন সাসপেন্ডেড ছিলেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়েছিল তারা বিরোধিতা করছিল বলে। কিন্তু এই ক্ষেত্রে ককরোচ জনতা পার্টিকে কি করে এত সাবলীল ভাবে, এত অনায়াসে একদম মোদী সরকারের পক্ষ থেকে এই প্রোটেস্ট করার জন্য একদম সরাসরি ক্লিন চিট দিয়ে দেওয়া হলো, পারমিশন দিয়ে দেওয়া হলো, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই ক্ষেত্রে দুটো বিষয় উঠে আসতে পারে, যে একদম মোদী সরকার তাদের কাছে ইম্পোজ ছিল যে খুব বেশি জনতা যুক্ত হচ্ছে না এবং সেই ক্ষেত্রে তাদের পারমিশন দেওয়াই হোক এবং সম্পূর্ণ ফুটেজ যাতে না দেওয়া হয়, এবং পারমিশন না দিলে হয়তো একটা অশান্তি পরিবেশ তৈরি হতো, সেটা তারা চায়নি, সেটা তারা অ্যাভয়েড করতে চেয়েছে, তাই জন্য পারমিশন দেওয়া হয়েছে। আরেকটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে যে একটা কোথাও গিয়ে সেটিং, অর্থাৎ শাসক পক্ষই চেয়েছিল একটা প্রেসার কুকারের মতন কিছু ভাবে একটা ক্ষোভ যে জন্মেছে মানুষের মধ্যে, একটা পরীক্ষা নিয়ে, নিট পেপার লিক ইস্যুটা নিয়ে, সিবিএসসি রেজাল্ট ইস্যুটা নিয়ে একটা ক্ষোভ জন্মেছে, সেটাকে তারা এক্সপ্রেস করার একটা জায়গা খুঁজছে। তো আপাতত এক্সপ্রেস করে দিক, অন্তত মানুষের মধ্যে এটা তো থাকবে যে আমরা কোথাও গিয়ে একটা প্রতিবাদ জানিয়ে এসেছি, সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে এসেছি, তাই একটা তাদের প্রতিবাদ করার জায়গা। এবং শেষ পর্যন্ত কিছুই হবে না, ধর্মেন্দ্র প্রধান তার মতোই থাকবেন বহাল তবিয়াতে, তার পদ থেকে ইস্তফা দেবেন না এবং ককরোচ জনতা পার্টি একদম রীতিমতন একদিনের প্রোটেস্টের পার্টি হিসেবে থেকে যাবে। সেরকম একটা কোথাও গিয়ে কি যোগসূত্র স্থাপন হয়েছে শাসক দলের সঙ্গে ককরোচ জনতা পার্টি, সেটাও কিন্তু এই মুহূর্তে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে।
আপনারা জানি, অনেকেই বলবেন যে ককরোচ জনতা পার্টি একটা জেন জি মুভমেন্ট, সেটাকে কেন কালিমালিপ্ত করার চেষ্টা করছি আমরা, কিন্তু না, আসলে যে কথাগুলো বারংবার ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট যারা বলছেন, এগুলোই কিন্তু আলোচনা করছেন যে মোদী সরকারের আমলে একাধিক বিরোধী নেতা, একাধিক বিরোধী মুখ্যমন্ত্রী, তাদেরকে জেলে যেতে হয়েছে। সেই আমলে কিভাবে এত সহজে একটা জেন জি মুভমেন্ট তারা সম্পূর্ণ পারমিশন পেয়ে গেল, আন্দোলন দেখালো এবং তারা ফিরে এলো রাত্রিবেলা, এবং সেখান থেকে তাদের আন্দোলনের অভিমুখ এখন বদল হয়ে যাচ্ছে। পরের সপ্তাহে তারা দিল্লির যন্তর মন্তরে আর আন্দোলন করতে চাইছে না, তারা এখন বিভিন্ন রাজ্যে ঘুরে বেরিয়ে আন্দোলন করতে চাইছে। এই যে একটা প্যাটার্ন, এটা কোথাও গিয়ে কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছে। আপনাদের সামনে পুরোটাই রাখলাম, আপনারা কখনোই একটা দিক দেখে সম্পূর্ণ বিষয় স্রোতে গা ভাসিয়ে তো লাভ নেই। তো সেই জন্য আপনাদের সামনে সমস্ত আঙ্গিকগুলো আমরা রাখলাম, কি কি হয়েছে, কি কি তথ্য উঠে আসছে, সমস্তটা রাখলাম। আপনারা আপনাদের মতন বিচার করুন। আপনারা কি মনে করেন সামগ্রিকতার প্রেক্ষিতে এই ককরোচ জনতা পার্টি তাদের যে মুভমেন্ট, সেটা পরবর্তীতে কতটা ঠিক বিস্তৃত হতে পারে, মোদী সরকারকে বেকায়দায় ফেলতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখার অপেক্ষা রইলাম, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন আর্থিকভাবে। ধন্যবাদ।